নমস্কার বন্ধুরা, গল্পের নন্দনকানন চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই। আমরা শুনছিলাম বরেন বসু রচিত রংরুট উপন্যাসখানি। এখন আমরা শুনব রংরুট উপন্যাসের 11 পরিচ্ছেদ। উত্তর আফ্রিকায় আমেরিকান সৈন্য অবতরণের খবর ছেলেদের মনে আবার যেন নতুন করে ভাবনার খোরাক জুগিয়েছে। জাপান সেই একইভাবে ইম্ফলের দরজায় বসে আছে, আর ব্রিটিশও যেন তার জন্যে কোনো উদ্বেগই বোধ করে না। ছেলেদের বারবার মনে হয়েছে, জাপান যদি আসামে একটা ঠেলা দেয় তাহলে আসামের অবস্থাও হবে বর্মার সামিল। কিন্তু প্রথম মহাযুদ্ধের হিরো আমেরিকা যখন যুদ্ধে নেমেছে, তখন হেস্তনেস্ত একটা হবেই। অনন্ত বললে, এইবার যেন মনে হচ্ছে যুদ্ধটা তাহলে শেষ হবে। পাঁচকড়ি বললে, আমেরিকা নর্থ আফ্রিকায় নেমে কচু করবে। ব্রিটিশ বাছাধনরা তো রোমেলের হাতে নাকানি চোপানি খাচ্ছে। কিন্তু জার্মানিরও জারিজুরি ফুরিয়ে এসেছে। বাহাদুরি আছে বলতে হবে রাশিয়ার। ঘায়েল তো প্রায় করে এনেছে। আর এই শালা ব্রিটিশ এমন হারামি চুপ করে বসে মজা দেখছে। কেন, ওরা কি একটা সেকেন্ড ফ্রন্ট খুলতে পারে না? তা না, আসলে হচ্ছে শয়তানি। রাশিয়াও ঘায়েল হোক আর জার্মানিও ঘায়েল হোক, আর উনি মারবেন ওস্তাদের মার শেষ রাত্রিরে। কিন্তু এসব ফন্দি ফিকির আর ধোপে টিকবে না। সৈন্য সে যে দেশেরই হোক না কেন, আমাদের মতোই তাদের অবস্থা। এই রকম একটা অমানুষিক অবস্থার মধ্যে মানুষ কতদিন জীবন কাটাতে পারে? এবার তারাই দেবে লড়াই বন্ধ করে। খগেন বললে, তোর মুখে ফুলচন্দন পড়ুক অনন্ত, এ শালার যুদ্ধ থামু, আর যেন পারছি না। পাঁচকড়ি বললে, কিন্তু জার্মানি যদি রাশিয়ার হাতে ঘায়েল হয়, তাহলে এ শালা ব্রিটিশরা তো বহাল তবিয়তেই থেকে যাবে। তবে আর এত বড় যুদ্ধটা করে লাভ কি হলো? অনন্ত বললে, লাভটা হলো এই যে ভারতবর্ষের 20 লক্ষ লোক যুদ্ধের সমস্ত কায়দা শিখে নিলে, এই যুদ্ধ থামার সঙ্গে সঙ্গে তারাই পারবে এ শালাদের পিটিয়ে পগার পার করতে। সত্যি যেন নতুন একটা কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে। দিন দিন বদলে যাচ্ছে পাণ্ডুঘাটের চেহারা। দিকে দিকে অ্যান্টি এয়ারক্রাফট পোস্ট তৈরি হচ্ছে। দুটো নতুন ফেরিঘাটের কাজ শুরু হয়েছে। পাণ্ডু থেকে পলাশবাড়ির রাস্তা অনেকখানি এগিয়ে গেছে। পদ্মা মেঘনা স্টিমার সার্ভিসের বড় বড় স্টিমারগুলো এসে জড়ো হচ্ছে পাণ্ডুঘাটে। রেল চলাচল বেড়েই চলেছে। ফেরিঘাটে পারাপার সারা দিনই লেগে আছে। রেলপথে আসছে সৈন্য, নতুন নতুন তাজা সৈনিকের দল। আর আসছে ঘোড়া, খচ্চর, ওয়াগনে বোঝাই হয়ে। জলপথেও আসছে সৈন্য, দেশি বিলেতি সব রকমই। আর আসছে স্টিমার বোঝাই অস্ত্র শস্ত্র। সে যে কত রকমের আর কত ধরনের, তার যেন লেখাজোখা নেই। এই আশার যেন বিরাম বিশ্রাম নেই, ঠিক যেন ব্রহ্মপুত্রের স্রোতের মতো।
ছেলেরা সরলভাবেই বুঝে নিয়েছে এইবার একটা কিছু ঘটবেই, লড়াই শুরু হবে নতুন করে। কিন্তু তারা করবে কি? নতুন পরিস্থিতিতে তারাও রাতে কাজের অবসরে নতুন পরিস্থিতিতে তারাও নতুন করে ভাবছে এই দুনিয়া জোড়া অঘটনের সঙ্গে তাদের সম্পর্কটা কি। দিনে রাতে কাজে অবসরে চলতে থাকে এই একই চিন্তার রোমন্থন। তারই ফাঁকে ঝলক দিয়ে ওঠে সৈনিক জীবন থেকে মুক্তি পাওয়ার ছোট্ট একটি আশা। কোম্পানিতেও দেখা দিয়েছে কর্মচাঞ্চল্য। মেজর ব্রাউন কোম্পানি উজাড় করে প্রতিটি ছেলেকে পাঠাচ্ছেন রেলের কাজে। পাণ্ডু থেকে চাপাড়মুখ প্রতিটি স্টেশনে ট্রাফিক স্টাফ পোস্টেড হয়ে গেছে। লোকর প্রতিটি লোক, ড্রাইভার থেকে টিনস্মিথ পর্যন্ত সবাই কাজে বহাল হয়ে গেছে। ক্যাম্প খাঁ খাঁ করছে। প্যারেড গ্রাউন্ডে ঘাস বড় হয়ে উঠেছে। তাঁবুর আশেপাশে আগাছা স্বাধীনভাবে বেড়ে চলেছে। নিরুৎসাহ সুবেদার সাহেব লঙ্গরখানা তদারক করেন, আর জমাদার সাহেব সুইপারদের সঙ্গে নিয়ে ক্যাম্প সাফাই করিয়ে বেড়ান। সুনীল খবর আনে, জাপান শিগগিরই ইম্ফল আক্রমণ করবে। পাঁচকড়ি ক্ষেপে ওঠে, তা আমরা কি ঘন্টাটা করব? গার্ড সাহেবের লাল ঝান্ডা দেখিয়ে কি তাদের থামিয়ে দেব? আহা, শোনো না বলি, জাপান ইম্ফল আক্রমণ করলেই সিভিলিয়ান স্টাফরা কেটে পড়বে। তখন আমাদেরই সমস্ত ম্যাও ধরতে হবে। ম্যাও আর আমাদের ধরতে হবে না, তার আগেই এ শালারা মিউ মিউ করতে করতে আসাম থেকে কেটে পড়বে, আর আমরা তখন বীরত্বের সঙ্গেই ব্রহ্মপুত্রে ঝাঁপ দেব। খগেন হাঁপাতে হাঁপাতে এসে বললে, শুনেছ? পাঁচকড়ি বললে, কি রে, কি শুনবো? ভেবেছিলে বুঝি মনের আনন্দে রেলের কাজ করবে? তুমি ঝান্ডা নাড়বে আর সুনীল টরে টক্কা করবে। ওসব হচ্ছে না জাদু। জাপানিদের হাতে মরতে হবে ঝাঁকে ঝাঁকে, তাই আমাদের থাকতে হবে সামনে। তা না হলে ওরা হিরোইক রিট্রিট করবেন কেমন করে? খবর রাখো কিছু, কাল থেকে চাঁদমারি শুরু হচ্ছে। কয়েকজনের মুখ থেকে বেরিয়ে আসে অস্ফুট আর্তনাদ, চাঁদমারি? জঙ্গলের মধ্যে পাহাড়ের কোলে চারিদিকে লাল নিশান পুঁতে শুরু হলো চাঁদমারি। সকাল 8টায় যারা ডিউটিতে যাবে তারা চাঁদমারি সেরে যাবে, আর 8টায় যারা নাইট ডিউটি থেকে ফিরবে তারা চাঁদমারি সেরে ক্যাম্পে ফিরবে। নাইট ডিউটি ফেরত ক্লান্ত নিদ্রাতুর ছেলেরা টলতে টলতে চাঁদমারিতে আসে। মোট কথা, কোম্পানির প্রত্যেকটি লোককে স্বহস্তে 5 রাউন্ড করে গুলি ছুঁড়তেই হবে। চাঁদমারি শুরু হলো। 60 গজ দূরে টার্গেট। ছেলেরা উপর হয়ে শুয়ে বাঁ হাতের কনুইটা মাটির ওপর রাখে। বাঁ হাতের পাতার ওপর পয়েন্ট অফ ব্যালেন্স রেখে ডান হাতের মুঠোয় রাইফেলের গ্রিপ মজবুত করে চেপে ধরে। দু হাতের জোরে কাঁধের ওপর বাট ঠেসে ধরে, তার ওপর ডান গাল রাখে। বাঁ চোখ বুজে ব্যাক সাইডের ইউয়ের মধ্যে দিয়ে 4 সাইডের নখ আর নিঃশ্বাস টার্গেটের বুল সমান্তরাল করে নেয়। টার্গেটের ওপর মন কেন্দ্রীভূত করে নিঃশ্বাস বন্ধ করে। ট্রিগারের ওপর তর্জনী রেখে অপেক্ষা করতে থাকে ফায়ার অর্ডারের। জমাদার সাহেব পাশে বসে হাঁক পাড়েন,
सामने तुम्हारा जापानी दुश्मन, ठीक से निशाना लो। लेफ्टिनेंट पेंसी हुक्म दें, एनिमी एट योर फ्रंट, 5 राउंड्स, रिपीट, ফায়ার। মুহূর্তের জন্যে ছেলেদের মনের কোণে ঝলক দিয়ে ওঠে, যারা আজ তাদের এই যুদ্ধের মধ্যে টেনে এনেছে, যারা আজ জুলুমে আর জবরদস্তিতে তাদের জীবন দুর্বিষহ করে তুলেছে, তাদের ওপর যদি ছেড়ে দেওয়া যেত এই গুলির ঝাঁক। চাঁদমারি শেষ করে অনন্ত স্টেশনে যায় ডিউটিতে। সিভিলিয়ান ASM জিজ্ঞেস করে, অনন্তবাবু, আপনার বাড়ি কোথায়? কলকাতায়। কেন? একটা বড় দুঃসংবাদ আছে, তাই জিজ্ঞেস করছিলাম। দুঃসংবাদ? আমার? ঠিক আপনার কিনা বলতে পারি না, কিন্তু কলকাতায় যাদেরই বাড়ি তাদের সকলের। আহা মশাই, ভনিতা ছেড়ে ব্যাপার কি তাই বলুন না। জানেন, কাল দুপুরে জাপানিরা কলকাতায় বোমা ফেলেছে। অনন্ত আচমকা সিট থেকে লাফিয়ে ওঠে, হ্যাঁ, বোমা কলকাতায়? ASM বললে, হ্যাঁ। ক্ষণিকের জন্যে অনন্তর হাত পা অবশ হয়ে যায়। ধপ করে সে আবার টুলটার ওপর বসে পড়ে। ধীরে ধীরে তার মাথাটা ভারী হয়ে আসে, ঝুঁকে পড়ে বুকের ওপর। একটু পরে চোখ তুলে সে তাকায় ASM এর মুখের দিকে। সে বেচারি ফ্যাল করে অনন্তর মুখের দিকে চেয়ে আছে, নিজেকে যেন সে মস্ত অপরাধী মনে করছে এমন একটা খবর দেওয়ার জন্যে। আর অনন্তর দৃষ্টি চলেছে রকেটের মতো ছুটে, ব্রহ্মপুত্র পার হয়ে আসাম ছাড়িয়ে বাংলায়, বাংলার সোনার মাটি মাড়িয়ে সবুজ গাছের তলা দিয়ে গিয়ে পৌঁছেছে কলকাতার পিচ ঢালা ঝকঝকে তকতকে রাস্তায়। রাস্তার পর রাস্তা পার হয়ে তার এঁদো ঘুণ ধরা বাড়ির সামনে হঠাৎ তার দৃষ্টি থমকে যায়। ঘাড় মাথা গুঁজে এঁদো ঘুণ ধরা বাড়িটা যেন মুখ থুবড়ে পড়ে রয়েছে। তার মা, দাদা, বৌদিদিরা, এরা কি কেউ বেঁচে নেই? বাঁচার মতো অবসর কি এরা কেউই পায়নি? তাদের জীবনের কোনো আভাস তো সে পাচ্ছে না। একটা গোঙানির শব্দও তো ওই ধ্বংসস্তূপ ভেদ করে বেরিয়ে আসছে না। তাহলে কি সব শেষ? এই মানুষগুলো, যারা আর কিছুক্ষণ আগেও বেঁচে ছিল, কয়েকদিন আগেও যারা তাকে চিঠি লিখেছে পুনর্বার বিয়ে করতে, বুক ভরে চেয়েছে সুখে শান্তিতে ঘর করতে, তারা আজ কেউ কি নেই? জাপানিরা বোমা ফেলে সব শেষ করে দিলে, মুছে দিলে তাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা এই পৃথিবী থেকে। ঝট করে অনন্ত উঠে দাঁড়ায়, হন হন করে হাঁটতে থাকে ক্যাম্পের দিকে। হ্যাঁ, ছুটি তার চাই, আর ছুটি যদি না দেয় তাহলে সে আজই 4 ডাউন আসাম মেলে পালিয়ে যাবে। বাড়ি সে যাবেই। যাদের নিয়ে তার জীবন, যাদের জন্য সে বেঁচে আছে, তাদের মরা বাঁচা সে নিজের চোখে দেখবে। স্টেশন পার হয়ে ইয়ার্ডের মধ্যে দিয়ে অনন্ত চলেছে। হঠাৎ সে থেমে যায়। কিন্তু লীলাও কি বাঁচবে না এই বোমার হাত থেকে?
সারা কলকাতা শহরই কি জাপানিরা বোমায় গুঁড়িয়ে দেবে? কিন্তু লীলা তো আর ও বাড়িতে থাকে না, তার সঙ্গে তো লীলার আর কোনো সম্পর্ক নেই। কোর্টে দাঁড়িয়ে তার সঙ্গে সমস্ত সম্পর্ক সে শেষ করে দিয়েছে। তবুও লীলা পাঁচুক। হয়তো কোনোদিন সে লীলার সঙ্গে একটা বোঝাপড়া করতে পারবে, হয়তো আবার লীলাকে ফিরিয়ে আনতে পারবে, হয়তো আবার তার জীবন শুরু হবে শান্তির একটি নীড়ের মধ্যে। করুণভাবে সে মিনতি জানায়, আহা, লীলা বাঁচুক, লীলা বেঁচে থাক। ক্যাম্পের মধ্যে ঢুকে দেখে সমস্ত ছেলে ফল ইন করেছে মাঠের মধ্যে। প্যারেড ফল ইন নয়, যে যেমন অবস্থায় ছিল ঠিক সেই অবস্থায়। কেউ লুঙ্গি পরে খালি গায়ে, কেউ হাফ প্যান্ট পরে খালি গায়ে, কেউ ফুল ইউনিফর্মে খালি মাথায়। তাকে দেখতে পেয়ে সুবেদার সাহেব করুণ স্বরে ডাকলেন, অনন্ত, এখানে এসো। ছেলেদের সামনে দাঁড়িয়ে মেজর ব্রাউন বলছেন, কলকাতায় বোমা পড়েছে, এ খবর তোমরাও শুনেছ আর আমিও শুনেছি। বাড়ি যাওয়ার ছুটি তোমরাও চাইছো আর আমিও চাইছি, কিন্তু কে আজ কাকে ছুটি দেবে? আমি কার কাছে ছুটি চাইব? কলকাতায় আমারও বাড়ি, পার্ক স্ট্রিটের এক ফ্ল্যাটে থাকে আমার স্ত্রী, মাই বিউটিফুল অ্যান্ড ডিয়ার ওয়াইফ, আর দুটি ছোট ছেলে মেয়ে। আমি এখনই তাদের কাছে ছুটে যেতে চাই। আমি শুধু একজন মিলিটারি অফিসার নই, আমিও একজন মানুষ, একজন স্বামী, একজন পিতা। কিন্তু কেমন করে আমি যাব? আমরা যদি আমাদের পোস্ট ছেড়ে চলে যাই, তাহলে জাপানিরা সমস্ত ভারতবর্ষটাকে বার্মা বানিয়ে ফেলবে। সেই জন্যেই আমরা আজ ছুটি পেতে পারি না। আমার স্ত্রী আর ছেলে মেয়ে যদি মরে গিয়ে থাকে, তাহলে আমার যাওয়া নিরর্থক হবে। আর যদি তারা বেঁচে থাকে, দ্যাটস ওয়েল অ্যান্ড গুড, লেট আস হোপ সো। ক্যাম্পের ছেলেরা ধীরে ধীরে যে যার তাঁবুতে ফিরে গেল, আর অনন্ত যান্ত্রিক গতিতে ঘুরে দাঁড়িয়ে আবার স্টেশনের দিকে চলতে লাগল। ক্যাম্পের ছেলেদের চাঁদমারি শেষ হলে আসতে থাকে ডিট্যাচমেন্টের ছেলেরা, একেবারে পাত্তারি গুটিয়ে। এইভাবে চলে আসার পেছনে যে সংকেত রয়েছে, ছেলেরা তা বুঝতে পারে। জল্পনা কল্পনায় তেমন উৎসাহ আর জাগে না। অ্যাডভেঞ্চার আর রোমাঞ্চকতার বুলিও কেউ কপচায় না। তারা জানে তারা চলেছে আরও এগিয়ে। কলকাতায় বোমা পড়া থেকে ছেলেরা আন্দাজ করতে পারে যুদ্ধ পরিস্থিতি। কেবল বারবার ভেসে ওঠে তাদের চোখের ওপর ইভ্যাকুয়েশনের ছবি, যুদ্ধ দানবের জাঁতাকলে দোলে পিষে গুঁড়িয়ে যাওয়া মানবতার রক্তাক্ত ছবি। মেজর ব্রাউন রোল কলে দাঁড়িয়ে জানিয়ে দিলেন, কোম্পানি মুভ করছে মণিপুর রোডে, আসাম বর্মা সীমান্তের স্নায়ু কেন্দ্র, বিরাট রেলহেড। সেইখানে কোম্পানিকে পূর্ণ দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। মণিপুর নামটাই কেমন যেন ভয়াবহ। মণিপুরে জাপানিরা বম্বিং করেছে। মণিপুর থেকে অসংখ্য ইভাকুই সমস্ত আসামে ছড়িয়ে রয়েছে। আজও তারাও তাদের গৃহে ফিরে যেতে পারেনি। মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফল থেকে 12 মাইল দূরে কাংলা টংবিতে জাপানিরা ঘাঁটি গেড়ে বসে আছে।
খবর পাওয়া যায় মণিপুর রোড থেকে ইম্ফল 132 মাইল দূরে। ওই দূরত্বটুকুর মধ্যে থেকে ছেলেরা আশ্বাস সংগ্রহ করে নেয়, তাহলে তারা একেবারে জাপানিদের মুখে গিয়ে পড়ছে না। ক্যাম্পের ধারে সাইডিং লাইনে কোম্পানির জন্য রেক প্লেস হলো। ছেলেরা স্বাভাবিকভাবেই মালপত্র বোঝাই করলে। রোল কলের পর মাঠ থেকেই গাড়িতে উঠল। ট্রেন ছাড়ল 17:55। চাপামুখ পৌঁছতে বাজল প্রায় রাত 10টা। খানা খাওয়ার জন্যে গাড়ি প্লেস হলো সাইডিংয়ে। সমস্ত কোম্পানির জন্যে পুরি, মাংস আর টিনের ফল। মেজর ব্রাউন অফিসারদের সঙ্গে করে ছেলেদের মধ্যে ঘুরে ঘুরে বেড়ান, ঠাট্টা রসিকতা করেন, আরও মাংস আর পুরি নেওয়ার জন্যে পিড়াপিড়ি করেন। খগেন বললে, ব্যাপার কি? কেমন যেন নতুন নতুন ঠেকছে। পাঁচকড়ি বললে, তাই বটে, আমরা হচ্ছি লাঠির ঢেঁকি। লাঠির বদলে চড় মারলে মনে হয় বুঝিবা হাত বুলোচ্ছে। অনন্ত বললে, আসল কথা কি জানো? এখন ওদের গলায় পা পড়েছে, তাই সকলেই দয়ার অবতার। আজ উদ্ধার হলেই নিজ মূর্তি ধরবে। লামডিংয়ে ভোর হলো। ট্রেন পিকেটরা হেঁকে উঠল, ফল ইন ফর ফ্রেশ এয়ার। পাঁচকড়ি বলে ওঠে, ও বাবা, মরে যাই রে, এ আবার কি হলো রে? ট্রেন পিকেটরা বললে, প্ল্যাটফর্মে নেমে যে যার ইচ্ছা মতো ঘুরে বেড়াও, কিছুক্ষণের মধ্যেই চা দেওয়া হবে। চায়ের সঙ্গে বিস্কুট আর জ্যাম দেওয়া হয়েছে। ছেলেরা দল বেঁধে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কেউ যেন তাদের ওপর মাতব্বরি করার নেই। পাঁচকড়ি আবার বলে ওঠে, এ যে একেবারে রামরাজত্ব বনে গেল রে। অফিসাররাও ছেলেদের সঙ্গে লাইন দিয়ে চা নিয়েছেন, ঘুরে ঘুরে ছেলেদের সঙ্গে গল্পগুজব করছেন। অমলদের দলটার সামনে এসে লেফটেন্যান্ট প্যান্সি হেসে জিজ্ঞাসা করলেন, মিলিটারিতে ঢুকে নিশ্চয়ই তোমরা দুঃখিত হওনি? সুনীল বললে, নেভার স্যার। প্যান্সি সাহেব আরও কাজ ঘেঁষে এসে বললেন, বাড়িতে নিশ্চয়ই তোমরা এমন ব্রেকফাস্ট খেতে না। খগেন চাপা গলায় জনান্তিকে বলে ওঠে, ওরে সালা, মনে করেছে কি আমরা কাঙালি নাকি? জয়ন্ত বললে, না স্যার, সেই জন্যেই তো আর্মিতে ভর্তি হয়েছি। প্যান্সি সাহেব বললেন, কেবল এই জন্যে? আর কোনো কারণ নেই? না, বাড়িতে খেতে পাইনি, কোনো চাকরি জোগাড় করতে পারিনি, তাই স্যার আমরা মিলিটারিতে ভর্তি হতে বাধ্য হয়েছি। প্যান্সি সাহেবের মুখের হালকা ভাব সরে যায়। চোখ কুঁচকে জয়ন্তর মুখের দিকে তাকিয়ে বলেন, দেন ইউ ওয়ন্ট ফাইট দ্য জ্যাপস? জয়ন্ত হেসে বললে, কারো বিরুদ্ধে লড়ে জীবন দেওয়ার জন্যে আমরা মিলিটারিতে ভর্তি হইনি। আমরা মিলিটারিতে এসেছি নিজে বেঁচে বাড়ির লোককে বাঁচাতে। প্যান্সি সাহেব তেড়ে ওঠেন, দেন ইউ আর আ ফিফথ কলামনিস্ট। জয়ন্ত বললে, অ্যাজ ইউ প্লিজ টু থিঙ্ক স্যার। প্যান্সি সাহেবের হাত নিষ্পিস করতে থাকে, উত্তেজিতভাবে এদিক ওদিক চাইতে থাকেন। অনেক ছেলে এসে জড়ো হয়েছে। জমাদার দাশগুপ্তকে দেখতে পেয়ে প্যান্সি সাহেব ডাক দেন, জমাদার সাহেব, কাম হিয়ার। জমাদার সাহেব কাছে আসতেই জয়ন্তকে দেখিয়ে ফেটে পড়েন, অ্যারেস্ট হিম, হি ইজ আ ফিফথ কলামনিস্ট। জমাদার সাহেব খুশিতে দাঁত বের করে বললেন, দিস ইজ দ্য রিয়েল রিবেল গ্রুপ স্যার। জয়ন্তকে দেখিয়ে,
অ্যান্ড দিস ইজ দ্য রিং লিডার। জয়ন্তর কাঁধে একটা হাত রেখে বললেন, চলো তাহলে। হঠাৎ অমল ঠেলে ঠুলে সবার সামনে এসে বলে উঠল, এই কারণে যদি জয়ন্তকে অ্যারেস্ট করতে হয় তাহলে আমাদেরও অ্যারেস্ট করা উচিত। জমাদার সাহেব থতমত খেয়ে যান। প্যান্সি সাহেবও কেমন যেন অস্বস্তি বোধ করতে থাকেন। এদিক ওদিক থেকে আরও ছেলে এসে জড়ো হয়েছে, পরস্পরে জিজ্ঞাসাবাদ করছে, ব্যাপারটা কি? জমাদার সাহেবের পাশের ছেলেটি খেঁকিয়ে ওঠে, মামার বাড়ি আর কি, অ্যারেস্ট করলেই হলো। কে ওকে বলেছিল প্রেমালাপ করতে? কুণ্ডলিটা ক্রমেই বড় হয়ে উঠছে। প্যান্সি সাহেবের মুখ ক্রমেই লাল হয়ে উঠছে, আর জমাদার সাহেবের মুখটা ফ্যাকাশে মেরে যাচ্ছে। মেজর ব্রাউন কোথা থেকে এসে ঠেলে ঠুলে কুণ্ডলিটার মাঝখানে ঢুকে বললেন, হোয়াটস দি ম্যাটার প্যান্সি? প্যান্সি সাহেব সংক্ষেপে ব্যাপারটা বললেন। সমস্ত শুনে মেজর ব্রাউন হো হো করে হেসে উঠলেন। হি ইজ রাইট প্যান্সি, দ্যাটস দি রিয়েল ইন্ডিয়ান সেন্টিমেন্ট। জয়ন্তর পিঠ চাপড়ে বললেন, শাব্বাস, দ্যাটস লাইক এ ব্রেভ বয়। প্যান্সি সাহেবকে সঙ্গে নিয়ে তিনি চলে গেলেন। হতভম্ব ছেলের দল কিছুক্ষণ চেয়ে রইল মেজর ব্রাউন আর লেফটেন্যান্ট প্যান্সির চলে যাওয়ার দিকে। তাঁদের পেছন পেছন চলেছে জমাদার দাশগুপ্ত, ভয় পাওয়া একটা কুকুরের মতো পেছন দিকে চাইতে চাইতে। পাঁচকড়ি আপন মনে বলে ওঠে, না, ব্যাপার তেমন সুবিধের নয়, এ যেন কেমন কেমন ঠেকছে। মণিপুর রোড স্টেশনটা যে জায়গায়, সে জায়গাটার নাম ডিমাপুর। মণিপুর রাজ্যে যেতে হলে মণিপুর রোড স্টেশনে নেমে পাহাড়ি রাস্তায় মোটরে যেতে হয় 132 মাইল। সমস্ত ডিমাপুর জায়গাটার মধ্যে বসতি বলে কোনো বালাই নেই। আছে জঙ্গলের ফাঁকে ফাঁকে কিছু কিছু মিকির আর মিরি উপজাতীয়দের বস্তি। তাদের কাছে সভ্যতর জীবনের কোনো সংবাদ আজও পৌঁছায়নি। ডিমাপুর শহর গড়ে উঠেছে রেল স্টেশনটিকে কেন্দ্র করে। বৃহৎ স্টেশন, লোকোশেড, গুডস শেড, কয়েকটা সাইডিং লাইন, এই ছিল যুদ্ধপূর্ব স্টেশন। তারই গা ঘেঁষে বাজার। যুদ্ধপূর্ব যুগে এই বাজারটি ছিল ইম্ফলের ব্যবসায়ীদের যাত্রী নিবাস। এখানে ছিল কয়েকটি খাবারের দোকান, গোটা কয়েক দেশি হোটেল আর রাত্রিবাসের জন্য মাঠকোঠার ওপর ঘর। তখনকার দিনে ব্যবসায় ছিল চাল, চিড়ে, সুপারি আর তাঁতের রকমারি কাপড়ের চালানি কারবার। জলের দরে জিনিস কিনে আনতো ইম্ফল থেকে, আর এখানে বসে চালান দিত কলকাতায়। যুদ্ধের দাপটে সে কারবারে ঘুণ ধরে গেছে, তাই তারাই এখন মনোহারি দোকান খুলে শৌখিন রেস্তোরাঁ চালু করে সৈনিকদের পকেট কাটার ফলাও কারবার ফেঁদে বসেছে। দোকানগুলো চলে মিলিটারি আইনের আওতায়, অর্থাৎ ডিমাপুর বেসের অ্যাডমিনিস্ট্রেটিভ কমান্ডারকে উপযুক্ত সেলামি দিতে পারলেই একটি লাইসেন্স, আর ডিমাপুর বাজারে একটি লাইসেন্স মানে রাতারাতি বড়লোক। ডিমাপুর এখন মিলিটারি এলাকা, কাজেই নাগরিক জনসংখ্যা যাও বা কিছু ছিল তারা পাত্তারি গুটিয়ে চলে গেছে। সমস্ত ডিমাপুরটাই মিলিটারিতে ঠাসা। রোজই নতুন নতুন কোম্পানি আসছে, তারাই বনবাদার কেটে সাফ করে ক্যাম্প ফেলছে। এর ফলে অসংখ্য নতুন রাস্তা হয়েছে। জায়গায় জায়গায় তাঁবুর বদলে কাঁচা পাকা ব্যারাক তৈরি হয়েছে। ডিমাপুর একটি ক্যান্টনমেন্টে পরিণত হয়েছে।
ডিমাপুর পৌঁছে কোম্পানি স্টেশনের ছেঁচা বেড়ার রেলওয়ে কোয়ার্টারে গিয়ে উঠল। স্টেশনের পেছনে পাকা কোয়ার্টারগুলোয় উঠল বিওআররা। অফিসারেরা উঠলেন পিডব্লিউডি বাংলোয়। কোম্পানির অফিস হলো স্টেশনের আপার ক্লাস ওয়েটিং রুমে। দ্বিতীয় দিনেই সিভিলিয়ানদের কাছ থেকে কাজ বুঝে নেওয়া শুরু হলো। বিরাট স্টেশন, তার তিনটে ভাগ, মেইন ইয়ার্ড, ইস্ট ইয়ার্ড আর ওয়েস্ট ইয়ার্ড। মেইন ইয়ার্ডে চলে যাতায়াতি ট্রেন, ইস্ট ইয়ার্ডে রেশন, ক্লোদিং, ক্যান্টিন গুডস, অ্যামুনিশন ইত্যাদি খালাস করা হয়। ওয়েস্ট ইয়ার্ডের আবার চারটে ভাগ, ওয়েস্ট ইয়ার্ড, ওয়েস্ট ট্রুপস সাইডিং, মার্শালিং ইয়ার্ড আর সাইডিং লাইন। সাইডিং লাইনে প্রথমে পড়ে তিনটে পেট্রোল সাইডিং, তারপর জিরো সাইডিং, তারপর ডেড বডি সাইডিং, তারপর রেস্ট ক্যাম্প সাইডিং, আর লাইন শেষ হয়েছে হসপিটাল সাইডিংয়ে। কোম্পানির ছেলেরা খুব খুশি। তাঁবু ছেড়ে ঘরে থাকা এটা তো একটা অভাবনীয় ব্যাপার। তার ওপর সকলেই করে স্বাধীনভাবে রেলের কাজ, দায়িত্ব সমস্তটাই তাদের। এমন কাজে উৎসাহ আসে, কাজ জানা না জানার জন্য কিছু আটকায় না, একেবারে দায়িত্ব দিয়ে তাদের কাজে বহাল করে দেওয়া হয়ে। যে কাজ জানে না সে প্রাণের দায়ে কাজ শিখে নেয়, নইলে ট্রেড পেয়ে কাটা যাবে। মোটামুটি কাজ যখন চালু হয়ে গেছে তখন হঠাৎ একদিন জয়ন্তর ডাক পড়ল কোম্পানি অফিসে। সোহরাব এসে হাঁক দেয়, জয়ন্ত বাবু, মেজর সাহেব আপনাকে ডাকছেন। অনন্ত যেন চমকে ওঠে। মেজর সাহেব ডাকছেন? জয়ন্তকে? পাঁচকড়ি সোহরাবকে জিজ্ঞেস করলে, কেন রে, জানিস না কি কিছু? আমি তো ঠিক বলতে পারবো না। সুনীল বললে, মেজর সাহেবের মেজাজটা কেমন দেখলি রে? সোহরাব বললে, এ শালার মেজাজ তো দেখি সবসময়ই ভালো। জয়ন্ত অফিস ঘরে পৌঁছতেই মেজর সাহেব হেসে তাকে কাছে ডাকেন। সামনের চেয়ারে বসতে বলে জিজ্ঞেস করলেন এখন তার ডিউটি আছে কিনা। তারপর শুরু করলেন খোশ গল্প, এটা সেটা। নিজেই জানতে চাইলেন তার মিলিটারি পূর্ব জীবনের খুঁটিনাটি, তার বাড়িতে কে কে আছেন, তাদের মধ্যে কে কি করেন, সংসার কেমনভাবে চলে। তারপর আলোচনার ধারাটা মোড় ঘোরে। ক্রিপস প্রস্তাব যে কংগ্রেসের গ্রহণ করা উচিত ছিল সে কথা মেজর ব্রাউন বেশ জোর দিয়ে বললেন। আগস্ট আন্দোলনের ফলে এই বিরাট লণ্ডভণ্ডের জন্যে কংগ্রেসই দায়ী। সাধারণ ভারতীয়ের মনোভাব সম্বন্ধে বলতে গিয়ে লামডিংয়ে জয়ন্ত যা বলেছিল সে কথা আরও একবার তিনি সমর্থন করলেন। এতক্ষণে যেন জয়ন্তের কাছে সমস্ত ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। সিগারেট অফার করে মেজর ব্রাউন জয়ন্তর নির্ভীকতার প্রশংসা করে বললেন, আই লাইক ব্রেভ মেন, আই ওয়ান্ট টু নো দেম। এতক্ষণে জয়ন্ত মেজর সাহেবের সামনে টাইপ করা কাগজটার দিকে করে, মুভমেন্ট অর্ডার। তার সমস্ত শরীরটায় কাঁটা দিয়ে ওঠে। ওহ, এরই নাম ব্রিটিশ শাসন। মুখ তুলে জয়ন্ত মেজর ব্রাউনের মুখের দিকে চাইলে। সহাস্য মুখে তিনি কাগজটা জয়ন্তর দিকে এগিয়ে ধরলেন। তাঁর মুখের ওপর চোখ দুটো মেলে রেখে
জয়ন্ত কাগজটা ভাঁজ করতে লাগল। মেজর সাহেব বললেন, ডু ইউ নো হোয়াট ইজ ইন ইট? ইয়েস স্যার, আই অ্যান্টিসিপেটেড ইট লং এগো। খট করে পা দুটো জোড়া করে জয়ন্ত স্যালিউট করলেন। হেসে মেজর সাহেব প্রত্যভিবাদন জানালেন। দ্বাদশ পরিচ্ছেদ। নাইট ডিউটির পর 32 ঘন্টার রেস্ট। অমল আর পাঁচকড়ি ডিউটি থেকে ফিরে কোনো রকমে একখানা করে পুরি আর এক মগ চা খেয়ে ঘুমিয়ে পড়েছে। সুনীল হুড়মুড় করে ঘরে ঢুকে অমলকে ঠেলাঠেলি শুরু করে দিলে। ধর্মর করে উঠে পড়ে অমল বললে, কি হয়েছে? সুনীল বললে, ভয় নেই, জাপানিরা বোমা ফেলেনি, স্লিট ট্রেঞ্চে যেতে হবে না, একটা সুখবর দিতে এসেছি। পাঁচকড়িও উঠে পড়েছে। বিরক্তি ভরে বললে, চটপট বল মাইরি, আর জ্বালাসনি, একটু ঘুমোতে দে। সুনীল বললে, অমল আজই ছুটিতে যাচ্ছে, যাতায়াতের সময় ছাড়া বাড়িতে থাকবার 21 দিন ওয়ার লিভ। পাঁচকড়ির ভ্রু দুটো কুঁচকে ওঠে। এ ছুটি কি শুধু অমলের জন্যে? সুনীল বললে, না, আজ যাচ্ছে 20 জন, আবার আসছে সপ্তাহে যাবে আরো 20 জন, এইভাবে প্রতি সপ্তাহে যাবে 20 জন করে। পাঁচকড়ি বলে ওঠে, বলিস কি রে, এ যে দেখছি ফাঁসির খাওয়া, এরপরই কি শুলে চড়াবে নাকি? সুনীল চলে গেলে অমল আর পাঁচকড়ি আবার শুয়ে পড়ল। নরম একটা খুশিতে অমলের মনটা শিরশির করছে। পাশ ফিরতে ফিরতে পাঁচকড়ি বললে, তুমি আর ছুটি থেকে ফিরো না অমল। অমল হেসে বললে, এমন কথা আর কোনোদিন মুখেও এনো না। বিকেল 6:30 3:30 ডাউনে অমল উঠে বসল। ড্রাইভার লাইন ক্লিয়ার পেয়ে হুইসেল দিয়েছে। অমল ঘাড়টা বাড়িয়ে দেখতে থাকে গার্ড সিগন্যাল দিচ্ছে কিনা। পাঁচকড়ি অমলের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, সকালে যা বলেছিলুম মনে রেখো। গাড়ি ছাড়ল। জুন মাসের গরম, সমস্ত শরীর যেন ভেপসে উঠেছে। অমল জামার বোতাম কটা খুলে দিয়ে বাইরের দিকে ঝুঁকে বসে। গায়ে ফুরফুর করে হাওয়া লাগছে, খুশিতে মনটাও যেন ভেসে চলেছে। গাড়িতে অসম্ভব ভিড়, যাত্রীরা অধিকাংশই সৈনিক। 2-4 জন যে সিভিলিয়ান রয়েছে তারা যেন ভয়ে জড়সড় হয়ে আছে। অমল প্রতিটি সৈনিকের মুখের দিকে চেয়ে ভাবে, তারাও বোধহয় তারই মতো ছুটিতে যাচ্ছে। হঠাৎ মনে পড়ে পাঁচকড়ির কথা। পাঁচকড়ির সহানুভূতি আর মমতা যেন তার মনটার ওপর সস্নেহে হাত বুলিয়ে দিতে থাকে। ট্রেন চলেছে, গাড়িতে মৃদু দোলারি লাগছে। অমলের শ্রান্ত অবসন্ন মনটাও ঝিমিয়ে আসছে। মৃদু খুশির হাসিতে ঠোঁটটা কুঁচকে উঠেছে। তাহলে সে সত্যিই বাড়ি যাচ্ছে? ওহ, কতদিন পরে। হিসেব করে দেখে 15টি মাস তার কেটে গেছে সৈনিক জীবনে। ভোরবেলায় পৌঁছলো পাণ্ডুতে। ফেরি পার হয়ে উঠে বসে পার্বতীপুরের গাড়িতে। আমিনগাঁও স্টেশন। ছবির মতো তার চোখের ওপর ভেসে ওঠে সেই ইভ্যাকুয়েদের ভিড়, সেই ওয়েটিং রুমের চালা, সেই বাজার, আর তাদের ক্যাম্পের সেই মাঠটার অবস্থা কি? ব্রহ্মপুত্র আজও সেই বিস্তীর্ণ, সেই একই গতিতে হুহু করে নেমে চলেছে। হ্যাঁ, তার জীবনও বয়ে চলেছে। মনে পড়ে তার ভাবপ্রবণ মনের
সেই যুগের কথা। ভেবেছিল তার সদিচ্ছা আর সেবা দিয়ে দুর্গত মানুষের দুঃখ মোচন করবে। হাসি পায় তার নিজের কথা ভেবে। মনে পড়ে সেই মানুষগুলোর কথা যারা এত দুঃখ কষ্টেও মরতে চায়নি। আচ্ছা, তারা গেল কোথায়? লালমনির হাট থেকে যেন দৃশ্য পরিবর্তন হতে থাকে। আপন লোক লাইনের দুধারে জমা হয়েছে। চলন্ত ট্রেনের পাশে পাশে তারা দৌড়দৌড়ি করছে। ট্রেন থেকে ছুঁড়ে দেওয়া এক প্যাকেট বিস্কিট বা একটা পয়সার জন্যে তারা মারামারি কাড়াকাড়ি করছে। অমল যেন সন্ত্রস্ত হয়ে ওঠে। এই তাহলে দুর্ভিক্ষের চেহারা? ক্যাম্পে বসে তারা শুনেছে দুর্ভিক্ষের কথা, আলোচনা ও সাহায্য পাঠানোর ব্যবস্থাও করেছে, কিন্তু মনে তো তাদের কোনো দাগ কাটেনি। ঈশ্বরদী স্টেশনে গাড়ি থামে 8 মিনিট। অমল আর গাড়ি থেকে নামতে সাহস পায় না। মিলিটারি দেখলেই বুভুক্ষিতের দল ছেঁকে ধরে। দেয়ালে হেলান দিয়ে কোণ ঠেসে সে বসেই থাকে। জানলার ওপর দিয়ে এগিয়ে আসে একখানি নিরাভরণ বিশীর্ণ হাত। মুখ বাড়িয়ে অমল দেখতে পায় লম্বা একটি অবগুণ্ঠন। নীরব নিথর সে হাতখানা নড়ে না, কোনো ইঙ্গিতও জানায় না। থেকে থেকে কেবল কেঁপে কেঁপে ওঠে। সন্ধে ঘনিয়ে আসছে। চারিদিক থেকে আঁধার নেমে আসছে। অন্ধকারের খাঁজে খাঁজে কঙ্কালসার মানুষগুলো যেন তাদের শীর্ণ হাতখানি বাড়িয়ে দাঁড়িয়ে আছে। অমল কেমন যেন শঙ্কিত হয়ে ওঠে। এতগুলো মানুষ ঘর ছেড়ে বাইরে এসেছে, নির্লজ্জের মতো হাত পেতে ভিক্ষা চাইছে। ওহ, বুভুক্ষিত মানুষের কি কদর্য চেহারা! অমলের পাশের ভদ্রলোকটি এক ঠোঙা খাবার নিয়ে খেতে শুরু করেছিলেন। প্রসারিত হাতখানা দেখে ঠোঙাটা সামনে রেখে বলে ওঠেন, আহ, একটু শান্তিতে দুটো দানা পেটে দেওয়ারও জো নেই। জলে স্থলে অন্তরিক্ষে যেখানেই আপনি এক দানা খাওয়ার জিনিস বের করবেন, সেখানেই এদের কঙ্কালসার হাত ঠিক হাজির হয়েছে। ব্যাগ থেকে একটি টাকা বের করে অমল সেই হাতটির ওপর ফেলে দিলে। হাতটা আচমকা কুঁচকে ওঠে, ধীরে ধীরে সরে গেল। ভদ্রলোক অমলের দিকে কটমট করে চেয়ে থাকেন। সে দৃষ্টির সামনে অমল কেমন যেন অস্বস্তি বোধ করতে থাকে। ভদ্রলোক খেকিয়ে উঠলেন। ভাবলেন বুঝি একটা টাকা দিয়ে বিরাট দেশের কাজ করে ফেললেন? বিস্মিত দৃষ্টিতে অমল ভদ্রলোকের মুখের দিকে চেয়ে রইল। ভদ্রলোক বলে চলেছেন, আপনাদের আর কি, আছেন মজায় গভর্নমেন্টের হোটেলে, খাচ্ছেন দাচ্ছেন, নষ্ট করছেন, পচাচ্ছেন, তবুও একটি দানা চাল এদিকে আসতে দেবেন না। মনে করছেন কি আপনারা আপনাদের মতো শত্রুদের খাওয়ানোর জন্য দেশশুদ্ধ লোক উজাড় হয়ে যাবে? অমল কেমন যেন নিজেকে অপরাধী মনে করে। তার মনে পড়ে প্রতিদিন তাদের কোম্পানিতে অন্তত 55 জনের ভাত ডাল নষ্ট হয়। ভদ্রলোক তখনও আপন মনে গর্জাতে থাকেন, ও ভারী মিলিটারি মেজাজ দেখাচ্ছেন, যেন ওই একটা টাকাতেই ওই মানুষটা বেঁচে যাবে। অমল ভদ্রলোকের দিক থেকে চোখ ফিরিয়ে নেয়। মুহূর্তের জন্যে সে চোখ বুজোয়। চকিতে তার মনে পড়ে বিমল তো বারবার তাকে টাকা বাড়াতে লিখেছে। তাহলে বাড়ির অবস্থাটা কি? শিয়ালদায় পৌঁছতে রাত হয়ে যায়। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে রাস্তায় এসে পড়তেই অমল থমকে দাঁড়িয়ে পড়ে। নিজের পোশাকের দিকে বারেক চেয়ে আপন মনেই বলে ওঠে, না, এ পোশাকে ট্রামে বাসে যাওয়া চলতে পারে না। যদি চেনা জানা কারো সঙ্গে দেখা হয়ে যায়।
সোজা অমল একটা ট্যাক্সিতে উঠে বসল। বাড়ির কাছে পৌঁছে গলির মুখে নেমে ত্রস্ত দৃষ্টিতে আশেপাশে নজর করে দেখে। গলির মধ্যে কয়েক পা ঢুকে সে চমকে ওঠে। কি যেন একটা তালগোল পাকিয়ে পাঁচিলের ধারে নড়াচড়া করছে। অমল সেই দিকে এগিয়ে গিয়ে বললে, কে? দুটো ছোট ছেলে পাঁচিলের পাশ থেকে উঠে দাঁড়ায়। একটি বোধহয় বছর আষ্টেক, আর অপরটি বোধহয় তার চেয়েও ছোট। ছোটটা বড়টাকে দুহাতে আঁকড়ে রয়েছে। অমল বললে, কিরে, কি চাস? বাবু, একটু ফ্যান, কাল রাত্রির হতে কিছু খাইনি বাবু। তোদের বাড়ি কোথায়? বাড়ি বাবু জয়নগর, বাপ মা আমাদের হারিয়ে গেছে। অমলের সঙ্গে ছেলে দুটি চলতে থাকে। বাড়ির দরজায় কড়া নাড়তে বিমল দরজা খুলে একটু ফাঁক করে উকি মারে, কে? অমলকে দেখেই বলে, চটপট ভেতরে চলে আয়। একটা পাল্লা খানিকটা খুলে ধরে। অমল পেছন দিকে চেয়ে বলে, আমার সঙ্গে দুটো বাচ্চা। বিমল এক হ্যাঁচকায় অমলকে ভেতরে টেনে নিয়ে দড়াম করে দরজা বন্ধ করে দিলে। খেকিয়ে উঠল অমলের ওপরে, এটা তোমার মিলিটারি ক্যাম্প নয়, ওসব নবাবি এখানে চলবে না। অমল ঘরের মধ্যে এসে দাঁড়ালো। রিনি দৌড়ে তার কাছে এলো বটে, কিন্তু তাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল না তো। বিমল আর একটি কথাও বলছে না। মিনি সামনে এসে কিছুক্ষণ তার মুখের দিকে চেয়ে থেকে আবার রান্নাঘরে চলে যায়। ননীগোপাল বাবু আর কমল বাড়িতে নেই। অমল কেমন যেন বিব্রত বোধ করছে। তার মনে হচ্ছে সে যেন এখানে অবাঞ্ছিত। জামা কাপড় ছাড়তে ছাড়তে অমল চারিদিকে চেয়ে চেয়ে দেখছে। রিনি অনেক রোগা হয়ে গেছে, মিনিও তাই। বিমলের কপালের ওপর রেখাগুলো যেন কেটে কেটে বসেছে। মিনি চাপা গলায় বিমলকে ডাকলে, বর্দা, এদিকে শোনো। ফিসফিস করে কি যেন সব বলতে থাকে। কিছুক্ষণ পর বিমল হঠাৎ চেঁচিয়ে ওঠে, আমাকে কি তোরা পাগল না করে ছাড়বি না? ঠাকুমাকে কেউ অমলের আসার খবর দেয়নি। অমল গিয়ে তার সামনে বসতেই ঠাকুমা বললেন, কে রে? একটু নজর করে দেখে বললেন, ওমা, অমি যে, কখন এলি? কতক্ষণ এসেছিস? ছুরিগুলো আমাকে খবর দেওয়াটাও দরকার মনে করে না, বুঝলি দাদা? আমাকে তো এরা গ্রাহ্যি করে না, মনে করে দাসীবাদী কি একটা। আমারও যেমন কপাল, পোড়া দুর্ভিক্ষে এত লোক মরছে, আর আমি যেন হয়েছি জমের অরুচি। হঠাৎ চুপ করে আবার হেঁকে ওঠেন, অরে মিনি। কিছুক্ষণ মিনির জন্য অপেক্ষা করে থাকেন, তারপর আবার শুরু করেন, দেখলি তো দাদা, ডাকলে একটা সাড়া পর্যন্ত দেয় না, ডেকে ডেকে মরে গেলেও সাড়া দেবে না, ওদের যেন গেরাজ্জি নেই। মিনি এসে বললে, বলো কি বলছিলে? বলি, সন্ন্যাই দিকে আমার কাছে আয়। মিনি ঠাকুরমার পাশে এসে বসে। ঠাকুমা চাপা গলায় বলেন, আজ তোদের কি হচ্ছে? ভাত চড়েছে না সেই পিণ্ডি? ছেলেটাকে কি করে সেই পিণ্ডি বেড়ে দিবি? একদিন বাদে ছেলেটা বাড়ি ফিরলো, তাকে তো তা বলে ওই পিণ্ডি বেড়ে দেওয়া যায় না। দেখ না, অমির কাছ থেকে টাকা নিয়ে বিমলকে পাঠানা, কিছু চাল যদি জোগাড় করতে পারে। বাড়ির আবহাওয়ার মধ্যে
অমলের যেন দম বন্ধ হয়ে আসে। তাকে বাদ দিয়ে এরা সমস্ত জল্পনা কল্পনা করে, তার অজান্তেই বিলি ব্যবস্থা হয়ে যায়। তাকে এড়িয়ে আড়ালে আবডালে ফিসফাস করে। বাড়ির আর তার মধ্যে কোথায় যেন একটা ব্যবধান খাড়া হয়ে গেছে। অমল মিনিকে বলেছে, আমাকেও তো কিছু বলতে পারিস। মিনি উত্তর দিয়েছে, তুমি বুঝতে পারো না কেন মেজদা? তোমায় বলে লাভ কি? আর দুদিন বাদে তুমি তো আবার চলে যাবে। অমল আরো কুণ্ঠিত হয়েছে, আরো বিব্রত বোধ করেছে। তার জন্যে সব ব্যাপারেই একটা বিশেষ বন্দোবস্ত করার চেষ্টা দেখে প্রতিবাদ করার ইচ্ছে হয়েছে, কিন্তু খাওয়ার সময় যখন ননীগোপালবাবু তার পাতের সামনে বসে খাওয়া দেখেন, তখন তার চোখ জ্বালা করে ওঠে। পিতার সেই সস্নেহ চাহনি তার যেন সমস্ত দেহটাকে লেহন করে বেড়ায়। বাড়িতে অমল একটু কমই থাকবার চেষ্টা করে। ঘুরে বেড়ায় রাস্তায় রাস্তায়, দেখে কন্ট্রোলের লাইন। মনে পড়ে তার ইভ্যাকুইদের ট্রেনে ওঠার দৃশ্য। কি অদ্ভুত সাদৃশ্য এই দুই দৃশ্যের মধ্যে! সেই একই সংগ্রাম, কোনো মতে প্রাণটাকে দেহের মধ্যে ধরে রাখার জান্তব প্রয়াস। অমল দেখে 40 টাকা দাম দিলে যত খুশি চাল পাওয়া যায়, অথচ ন্যায্য দামে চাল পাওয়ার জন্যে গ্রাম থেকে গ্রামান্তরের লোক ছুটে এসেছে শহরে। কন্ট্রোলের দোকানের পাশে ফুটপাথের ওপর দিনের পর দিন হাজারে হাজারে লোক শুয়ে থাকে। রোদে পড়ে, বৃষ্টিতে ভেজে অকস্মাৎ একদিন মরে যায়। এও তো সেই ইভ্যাকুই সৈনিকদের মতো বাঁচবার জন্যে পালিয়ে আসতে গিয়ে মরার মতো। তাহলে এই দুর্ভিক্ষ আর যুদ্ধ একই ব্যাপার? দুয়েরই সেই একটিমাত্র পরিণতি, হাজারে হাজারে মানুষ মরা। আরও দেখে অমল, পাড়ায় পাড়ায় বসেছে লঙ্গরখানা। পাড়ার ছেলেমেয়েরা প্রাণ দিয়ে খাটছে, তারাই রান্না করছে, তারাই পরিবেশন করছে। গ্রাম ছেড়ে পালিয়ে আসা মানুষগুলোকে তারা চাইছে বাঁচিয়ে রাখতে, কিন্তু লঙ্গরখানার খিচুড়ি খেয়ে কেউ বমি করতে শুরু করে, কারো কলেরা হয়। এই লঙ্গরখানাগুলোও কি বিনা পয়সায় চা বিতরণকারী ইন্ডিয়ান টি মার্কেট এক্সপ্যানশন বোর্ডের মতো সেই একই জাতের মহানুভব প্রতিষ্ঠান? হঠাৎ অমলের মনে প্রশ্ন জাগে, এই লঙ্গরখানায় চাল আসে কোথা থেকে? লঙ্গর বসিয়ে দুর্ভিক্ষ পীড়িতদের খিচুড়ি খাওয়ানোর মতো চাল যদি দেশে থাকে, তবে দুর্ভিক্ষ হয় কেমন করে? রাস্তা দিয়ে চলতে চলতে অমল একটা লঙ্গরখানার সামনে দাঁড়িয়ে পড়ে। ফুটপাথের ওপর শালপাতা পেতে বসে গেছে বুভুক্ষ মানুষের দল। চিৎকার করছে তারা ফুসফুসের সমস্ত শক্তি দিয়ে। বালতিতে খিচুড়ি নিয়ে পরিবেশন করছে কর্মী ছেলে মেয়ের দল। একটি মেয়ে খিচুড়ি দিতে দিতে এগিয়ে চলেছে। এক বৃদ্ধার পাতে খিচুড়ি দিতেই সে খপ করে মেয়েটির কাপড় চেপে ধরে বললে, আর একটু দাও মা। মেয়েটি বললে, আর নিও না বুড়িমা, বেশি খেলে অসুখ করবেন। বৃদ্ধা রেগে চিৎকার করে ওঠে, কি অসুখ করবে? না খেয়ে খেয়ে জোয়ানমদ্য মানুষগুলো ধরফড়িয়ে মরে যাচ্ছে, আর তুমি বলছো কি না বেশি খেলে অসুখ করবে? পাশের লোকেরা অস্থির হয়ে উঠেছে। তাদের মধ্যে থেকে একজন চিৎকার করে ওঠে, এই বুড়ি হারামজাদি, ছেড়ে দে না মা ঠাকুরুনকে। তুই তো মরবি, তোর সঙ্গে আমরাও মরবো নাকি? বৃদ্ধা কিছুতেই মেয়েটির কাপড় ছাড়তে চায় না, একটানা বলে চলে, আর একটু দাও। মেয়েটি আরও খানিকটা খিচুড়ি বৃদ্ধার পাতে দেয়, তবুও বৃদ্ধা তাকে ছাড়ে না, আবার বলে, আরও একটু দাও। ওদিকে লাইনে হইচই পড়ে গেছে।
একজন তো লাঠি নিয়ে তেড়ে আসে বৃদ্ধাকে মারতে। অপর একটি কর্মী মেয়েটির হাত থেকে বালতিটা নিয়ে বললে, আমি বাকিটা করে দিচ্ছি, আপনি এই বুড়িকে বোঝান। মেয়েটি বৃদ্ধার সামনে বসে বলে, আজকে একটু কম করে খাও, কাল বেশি করে খেও। অনেকদিন বাদে প্রথমেই বেশি খেলে যে অসুখ করবে। আজ 3 দিন কিছু খাইনি মা, আমার দুটো জোয়ান মধ্য ছেলে মরে গেল, বড় ছেলের বউটা যে কোথায় গেল কে জানে। আর ওই ড্যাকরা মিনসে মধু ঘোষ তার ঘরে 200 মণ চাল তালা বন্ধ করে রেখেছে, বলে টাকা টাকা। সে টাকা কোথায় পাবো মা? বৃদ্ধা অন্যমনস্ক হয়ে পড়ে। মেয়েটি তাকে ঠেলা দিয়ে বলে, তুমি খেয়ে নাও বুড়িমা। বুড়ি আবদারের সুরে বলে, আর একটু দেবে তো? দেব বই কি, তোমাদের খাওয়ানোর জন্যেই তো এই ব্যবস্থা। কত বড় বড় লোক রয়েছেন এর পেছনে, যত চাল লাগবে সবই তাঁরা দেবে। বৃদ্ধা কুতূহলী হয়ে ওঠে, হ্যাঁ গো মা, শহরে বুঝি অনেক চাল আছে? মেয়েটি বলে, তা আছে বই কি, কিন্তু ভীষণ দাম। কিছুক্ষণ বৃদ্ধা মেয়েটির দিকে অর্থহীন দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর এদিক ওদিক চাইতে চাইতে তার নিজের পাতের দিকে নজর পড়ে যায়। হঠাৎ সে থাবা থাবা খিচুড়ি মুখে পড়তে থাকে। অমল ধীরে ধীরে সরে যায়। কিছু দূরে গিয়ে আবার সে থমকে পড়ে। শহরে অনেক চাল আছে, কিন্তু কোথায়? পয়সার অভাবে লক্ষ লক্ষ মানুষ মিলিটারিতে ঢুকে যুদ্ধের মাঠে মরছে, আর চালের অভাবে লক্ষ লক্ষ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে এসে শহরের রাস্তায় মরছে। অথচ প্রচুর পয়সা আছে মিলিটারি বিভাগ চালানোর মতো, আর চালও আছে লঙ্গরখানা চালানোর মতো। কিন্তু কোথায় আছে এই পয়সা আর চাল? ট্রেন থেকে নামতেই অমলের সঙ্গে দেখা হলো পাঁচকড়ির। পাঁচকড়ি দৌড়ে এসে অমলকে জড়িয়ে ধরে বললে, তাহলে সত্যিই ফিরে এলে? অমল হেসে বললে, ফিরবো না তো কি, কেটে পড়বো মনে করেছিলে? ভেবেছিলাম এই নরক পুরীতে আর বুঝি ফিরবে না। তাও আজ আর সম্ভব নয় পাঁচকড়ি, সে রাস্তাও এরা মেরে দিয়েছে। কিরকম? 21 দিনের মধ্যে বাড়িতে প্রায় 10 দিন ভাত খেতে পাইনি। কচুর ডাঁটা থেকে শুরু করে ছাতু, বেসম, খুদ যা জুটেছে তাই দিয়ে পেট বোঝাই করেছি। বাড়িতে ভাত যেদিন হয় সেদিন সকলে খায় বেলা 3টের সময়। এক খাওয়ায় দুবেলার কাজ হয়ে যায়। পাঁচকড়ি বললে, তাহলে ভীষণ দুর্ভিক্ষ লেগেছে বলো? তাই আজকাল বাড়ি থেকে যে সমস্ত চিঠি পাই তার আধখানাই এরা সেন্সর করে কেটে দেয়, পাছে আমরা সেখানকার সঠিক খবর জানতে পাই। তোমাদের বাড়িতেই যখন এমন অবস্থা, তখন না জানি আমাদের চেয়েও যারা গরিব তাদের অবস্থা কি? অমল ধীরে ধীরে বলতে থাকে কলকাতার অবস্থা। যা সে দেখেছে, যা সে বুঝেছে, সবই একে একে। শুনতে শুনতে পাঁচকড়ি ক্ষেপে ওঠে, আর এ শালারা আমাদের কিছু জানতে দিচ্ছে না। এইটাই তো এদের কায়দা। ওহ, সিভিলিয়ানরা যে আমাদের কি সাংঘাতিক ঘৃণা করে সে তুমি নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না পাঁচকড়ি। পাঁচকড়ি গুম হয়ে খানিকটা চুপ করে থাকে। অমল বললে, তারপর এখানকার হালচাল কি তাই বলো। হালচাল চমৎকার, একেবারে নিঃসারে সব জবাই হচ্ছি। অমল বললে, তার মানে? পাঁচকড়ি বললে, জয়ন্তের কথা বর্ণে বর্ণে ফলতে শুরু করেছে।
আর একটু খুলে বলো পাঁচকড়ি। পাঁচকড়ি বললে, তাহলে চলো YMCA ক্যান্টিনে, বসে কথা কওয়া যাবে। স্টেশনের চেহারা দেখেই বোধহয় বুঝতে পারছো আমরা এখন স্টেশনের কোয়ার্টারে থাকি না, ক্যাম্প হয়েছে ওয়েস্ট ইয়ার্ডের পেছনে। উপস্থিত তাঁবু পরে নাকি ছেঁচা বেড়ার বাসা হবে। দুমগ চা নিয়ে একটা টেবিলে ওরা বসলো। তাহলে শোনো এবার। মগে একটা চুমুক দিয়ে পাঁচকড়ি বললে, এই শালা মেজর ব্রাউন হচ্ছে পাক্কা একটি মিছরির ছুরি। মেজর রায় মারতেন হাতে, আর ইনি মারছেন ভাতে। ধরাধর মাইরি ট্রেড পে কেটে নিচ্ছে, একটা কিছু খুঁত পেলেই হয়। সেদিন তো শিবেনের 28 দিনের ট্রেড পে কেটে নিয়েছে। আসল ব্যাপারটা কি জানো? কোয়ার্টার গার্ড দিলে যে কাজ বন্ধ হয়ে যাবে, তাই আড়াই না দিয়ে কাটে ট্রেড পে। ড্রাইভার দাউদ খাঁর 1 মাসে 26 দিনের ট্রেড পে কেটেছে। মাইনের দিন 5-10 টাকার বেশি আর কোনো মিয়াকে নিতে হচ্ছে না। অমল বললে, তারপর? তারপর আর কি, চলেছে তেনা করে। ও হ্যাঁ, আর একটা খবর আছে। শালা কেলেমানিক ঘাড় থেকে নেমেছে। অমল বললে, তার মানে? তার মানে ও শালা আর এ কোম্পানিতে ফিরছে না। কি একটা ব্যামো ধরেছিল, তার জন্যে গিয়েছিল হাসপাতালে, সেখান থেকে দিয়েছে ইন্ডিয়ায় পাঠিয়ে। কাজেই আমাদের স্কন্ধ থেকে উনি নামলেন। কি অসুখ করেছিল? সে অত খোঁজ রাখে কি? শালার অসুখ করেছিল বলেই তো আমাদের ঘাড় থেকে নামলো, আমরা তাতেই খুশি। অমল বললে, যা পাঁচকড়ি, মনকে অত সংকীর্ণ করো না। পাঁচকড়ি টেবিলের ওপর চাপড় মেরে বললে, তুমি বলছো কি অমল? ওই শালা কেলেমানিকের যখন অসুখ করেছে তখন ক্যাম্প শুদ্ধ লোক ওর মৃত্যুর জন্য মানত করেছে। ওর মতো একটা নরকের কীট বাঁচলো কি মরলো তাতে আমাদের কিছু এসে যায় না। যাক, তারপর আর কি খবর বলো? জমাদার দাশগুপ্তর জায়গায় এখন কাজ করছে হাবিলদার মেজর রামকিষেন, আর হাবিলদার মেজরের কাজ করছে হাবিলদার মুখার্জি। এই আর এক শালা হারামি। ওহ, সুবেদার সাহেবকে কি খোসামতটাই না করছে, জুতো পালিশ থেকে মাথার উকুন পর্যন্ত বেছে দিচ্ছে। অমল খিলখিল করে হেসে ওঠে, যা, তুমি বড্ড বাড়াবাড়ি করছো। মোটেই না, সে তুমি না দেখলে বুঝতে পারবে না। নেড়ি কুত্তাগুলোকে পুষলে যেমন সেগুলো যেমন করে, এ শালা সুবেদার সাহেবের সঙ্গে ঠিক সেই রকম করছে। তুমি বলো কি, ও শালা সুবেদার সাহেবকে এমন বাগিয়ে নিয়ে জমাদার রামকিষণের কোনো পাত্তাই নেই। সে বেচারা আমাদের কাছে এসে দুঃখ করে। অমল বললে, তাহলে কোম্পানির অবস্থা বেশ কাহিল বলো। সে আর বলতে, জয়ন্তকে তো ভাগালে, তোমাকেও দিলে ছুটি। সেই মৌকায় ওই শালা হাবিলদার মুখার্জি উঠে পড়ে লেগে গেল আমাদের পেছনে। আজ একে ডাকে, কাল ওকে ডাকে, আর সকলকে খোঁটা দেয় তোমাদের চেলা বলে। কখনো ল্যান্স নায়ক করে দেওয়ার লোভ দেখায়, আবার কখনো শাসায়, কেউ ট্যাঁফু করেছো তো কোম্পানি থেকে দূর করে তাড়িয়ে দেব। আমার তো মনে হচ্ছে তোমাকেও বেশি দিন আর এই কোম্পানিতে রাখছে না। ক্যাম্পে গিয়ে অমলের প্রথম কাজ হলো হাবিলদার মেজরের কাছে রিপোর্ট করা। হাবিলদার মেজরের একটা আলাদা তাঁবু, সেই তাঁবুর সামনে গিয়ে দাঁড়াতেই হাবিলদার মেজর মুখার্জি অভ্যর্থনা করলেন, আরে অমলবাবু যে, আসুন আসুন। অমল তার রাহদারিটা এগিয়ে দিয়ে বললে, আমি ফিরেছি 329 আপে। আরে বসো একটু, কলকাতা থেকে আসছো, খবর টবর শুনি। আমার কি ছাই আর ছুটিতে যাওয়া হবে? তার দিকে এগিয়ে দেওয়া ক্যাম্প টুলটার পাশে অমল দাঁড়িয়ে রইল।
হাবিলদার মেজর মুখার্জি বললেন, ঠিক এই জন্যেই আমি হাবিলদার মেজর হতে চাইনি। ছেলেরা আগে তবুও আমার সঙ্গে গল্পগুজব করত, কিন্তু আজকাল আমাকে দেখলেই মুখ ঘুরিয়ে চলে যায়। কিন্তু আমি কি করব বলো ভাই? আমার সঙ্গে গল্প করার হুকুম তো আর দিতে পারি না। আমি কলকাতার খবর জানতে চেয়েছিলাম অ্যাজ এ ফ্রেন্ড। অমল টুলটার ওপর বসে পড়ল। হাবিলদার বললেন, আমারও বাড়ি কলকাতায়, ভাবনা চিন্তা আমাদেরও তো হয়। অমল বললে, খবর আর তেমন বিশেষ কি? চাল বাজার থেকে একেবারে উবে গেছে, 40 টাকার কমে এক দানাও পাওয়া যায় না। গ্রাম থেকে আসা হাজার হাজার লোক রোজই মরছে। হাবিলদার মেজর বললেন, তা বলে ওই ভিখিরিগুলোকে শহরে ঢুকতে দেওয়া উচিত হয়নি। যদি লুটপাট শুরু করে? কিন্তু ওরা তো দেখলুম না খেয়ে ধরফড়িয়ে মরে যাচ্ছে, তবু থেকে এক দানা চালও লুট করছে না। কেন বলো তো? লুট করবার মতো ক্ষমতা যে আর ওদের নেই। ওরা তো জানে না ওদেরই গোলার ধান লুঠে নিয়ে শহরের কালো বাজার তৈরি হয়েছে। ওরা শহরে এসেছে বাঁচবার আশায়, ভেবেছে সেখানে এত বড় বড় লোক বাস করে, সেখানে পৌঁছতে পারলে বাঁচার একটা বন্দোবস্ত হবেই। হাবিলদার মেজর মাঝখান থেকে বলে উঠলেন, যাক, এসব লেকচার যেন আবার ছেলেদের কাছে ঝেড়ো না। অমলের মুখখানা রাঙা হয়ে ওঠে। বললে, তার মানে? মানে বুঝে আর দরকার নেই। একটা কথা বলে রাখি, তোমারই ভালোর জন্যে। তুমি একজন শিক্ষিত ভদ্রঘরের ছেলে, বুঝে শুনে যদি চলো তাহলে এই কোম্পানিতেই তোমার অনেক উন্নতি হতে পারে। রাহদারিটার ওপর খসখস করে সই দিয়ে বললেন, রাহদারিটা জমা দিয়ে ট্রাফিক অফিসে রিপোর্ট করবে। ঝট করে উঠে পড়ে অমল বাইরে এলো। তার সমস্ত শরীরটা থরথর করে কাঁপছে, মাথার মধ্যে যেন দপদপ করছে। তাঁবুতে ফিরতেই খগেন বললে, কি অমল, তোমার পুরনো বন্ধু কি বললে? অমল বললে, আমার পুরনো বন্ধু? হ্যাঁ হ্যাঁ, ওই যে মুখার্জি সাহেব, তোমার বন্ধু নয়? তোমাকে প্রথম কোয়ার্টার গার্ড দেখিয়েছিলেন। যাক, কি বললেন তাই বলো। বন্ধুত্বের পরাকাষ্ঠা আজও তিনি দেখালেন। দেখলাম আমার ভালোর জন্য খুব চিন্তিত হয়ে পড়েছেন। বললেন, বুঝে শুনে চললে এই কোম্পানিতেই নাকি আমার অনেক উন্নতি হতে পারে। স্বরাজ বললে, আরে যেতে দাও শালার কথা, ও তো সকলকেই উন্নতির পথ দেখাচ্ছে। যাক, রিপোর্টিংটা সেরে এসো, আর অকাদাকে চেপে ধরবে। ডিউটি তোমাকে দেওয়া চাই। অমল বললে, তা অকাদাকে বলে কি হবে? স্বরাজ বললে, বলো কি হে, অকাদাই তো এখন আমাদের ফাদার মাদার টেকনিক্যাল ডিউটির ইনচার্জ হাবিলদার। অমল আবার প্রশ্ন করল, অকাদা আবার হাবিলদার হলো কবে? খগেন বললে, সবই হয় যদি এলেম থাকে। অকাদা যে এখন অফিসারদের কল্পতরু। হাঁস, মুরগি, ডিম, মদ থেকে শুরু করে দেশি মেয়ে পর্যন্ত শেষ হলো রংরুট উপন্যাসের 11 ও 12 পরিচ্ছেদ। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। নমস্কার।